জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি শারমিন পুতুল। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যেসব গুজব ছড়িয়ে পড়েছে তাতে বিভ্রান্ত না হবার আহ্বান জানিয়েছেন তার চিকিৎসক AZM জাহিদ হোসেন। জানান, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ডের পরামর্শেই তাকে বিদেশ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নির্ভর করছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম জিয়ার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলেও জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। ওনাকে গত 27 তারিখ থেকে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন রাজু আহমেদ। রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাজু, বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরো কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? পুতুল, জানিয়ে রাখতে চাই যে গত 10 দিন ধরেই তিনি এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং 6 দিন ধরে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে দুপুরে মূলত ব্রিফিং করেছেন ডক্টর জাহিদ, তার ব্যক্তিগত চিকিৎসক। তিনি যেমনটি জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তাকে যে চিকিৎসাটি দেওয়া হচ্ছে আমেরিকা এবং ইউকের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের, সেই চিকিৎসাটা তিনি গ্রহণ করতে পারছেন। একই সঙ্গে যদি আসলে পরিস্থিতি আরও খারাপ হয় বা মেডিকেল বোর্ড যদি আসলে চায় তাহলে তাকে বিদেশে নেওয়া হবে বলেও কিন্তু এমনটি জানানো হয়েছে। সেই সঙ্গে গত কয়েকদিন ধরে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যে ধরনের কথা উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন মহলে, সেই কথা এবং গুজবে কান না দিতেও কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। এবং সেই সঙ্গে যদি একটু পুতুল জানাতে চাই যে এখনকার এই এভারকেয়ার হাসপাতালের সামনে গত 6 দিন ধরেই মূলত নেতাকর্মীদের যেমন ভিড় ছিল সেটি কিন্তু আজকে কিছুটা বেড়েছে। সকাল থেকে এখানে নেতাকর্মীরা ভিড় করছেন এবং নিরাপত্তার স্বার্থে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে এখানে যেহেতু খালেদা জিয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে, সেদিক থেকে কিন্তু SSF-এর সদস্যরা তারা এই হাসপাতালে অবস্থান নিয়েছে। একটু আগেই মূলত এই পুরো এলাকাটির নিরাপত্তা আরও নিশ্চিত করতে ট্রাকে করে ব্যারিকেড নিয়ে আসা হয়েছে। অর্থাৎ গতকাল যেমন ব্যারিকেড নিয়ে আসা হয়েছিল, তা আজকে আরও কিছু সংখ্যক ব্যারিকেড নিয়ে আসা হয়েছে এবং হাসপাতালের সামনে প্রবেশ মুখ যেটি রয়েছে সেই থেকে শুরু করে আশেপাশে কিছু স্থান কিন্তু পুরোটাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। একই সঙ্গে যদি জানাতে চাই যে দলের পক্ষ থেকে যেমনটি জানানো হচ্ছে যে এই মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি কিছুটা স্থিতিশীল, তবে যে কোনো সময় সংকটাপন্ন হতে পারে এমনটা কিন্তু ডক্টর জাহিদ জানিয়েছিলেন। সেই সঙ্গে জানাই যে এখনকার এই পরিস্থিতি ঘিরে উৎসুক জনতার যেমন ভিড় রয়েছে, সেটি যেমন একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সামলাতে হচ্ছে, সেই সঙ্গে তাকে ঘিরে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, নেতাকর্মীদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাও কিন্তু এখানে অনেকে জানাচ্ছে। অনেকে এখানে কান্না করছেন, অনেকে দোয়া করছেন। আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই মূলত এখানে বেগম জিয়ার জন্য নেতাকর্মীরা তারা নানাবিধ আয়োজন করছেন, তারা দোয়া করছেন, কেউ কেউ বসে ঝিমিয়ে রয়েছেন। বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এসেছেন। শারীরিক অবস্থার বিষয়টি নিয়ে আরও হয়তোবা সন্ধ্যার মধ্যে ব্রিফিং হতে পারে বা রাতে একটি ব্রিফিং হতে পারে। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন রাজু আহমেদ। চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার এই কঠিন সময়ে সহযোগিতা ও শুভকামনা জানানোর সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে ফেসবুক এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই তার পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। একই সাথে বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ ও উৎকণ্ঠা তার অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করারও অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার। তার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বিবেচনায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা নিশ্চিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। সবাই বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশে ফিরতে এখনও ট্রাভেল পাস চাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে মন্ত্রণালয়ে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সেটি নির্ভর করবে তার চিকিৎসকদের পরামর্শ ও দলের সিদ্ধান্তের ওপর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, তারেক রহমানের কাছে এই মুহূর্তে বাংলাদেশি পাসপোর্ট আছে কিনা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সঠিক কোনো তথ্য নেই। ট্রাভেল পাস উনি চাইলে ইস্যু হবে। এটা এখনো চান নাই? আমার জানার মতো এখনো চান নাই। ওনার কাছে কোনো পাসপোর্ট আছে স্যার? এটা বলতে পারবো না আমি। আর বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের? না, ওটার প্রস্তুতি আছে। যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। কতক্ষণ সময় লাগতে পারে আপনাদের কনফার্ম করতে এটা? না, এটা তো আমরা কনফার্ম হবো না। এটা তো ওই ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে। তার মানে তারেক রহমানের আশা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই? না, কোনো। দেশে কারো নিরাপত্তা সংকট নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ের কোর কমিটির বৈঠক শেষে তারেক রহমান প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিশেষ করে কারো নিরাপত্তা যদি প্রয়োজন হয় সে অনুযায়ী ব্যবস্থা নিতে প্রস্তুত সরকার। তিনি বলেন, নির্বাচনের সময় ঝুঁকিপূর্ণ আসন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন বিবেচনায় বডি অন ক্যামেরাও কেনা হবে। কতগুলি ঝুঁকিপূর্ণ রয়ে গেছে এবং কতগুলি ঝুঁকিপূর্ণ না, এইগুলি দেখে আমাদের ডিপ্লয়মেন্টটা কীরকম, এইটা প্লাস আমাদের বডি ক্যাম্প যেটা কিনা হচ্ছে এটার অগ্রগতিটা কী, এবং এদের যেগুলি চলে আসছে আমাদের কাছে আছে ওইগুলিতে একটা প্রশিক্ষণটা কতটুকু হয়েছে, এবং অন্যান্য বাহিনীগুলি তো তাদের প্রস্তুতিটা কী। এটা একটা দেখছেন যে চিফ ইলেকশন কমিশনার বিজিবিতে গেছিল, উনি উনি প্রস্তুতিমূলক এইগুলিও দেখে আসছেন। এগুলি সম্বন্ধে আলোচনা। ইলেকশনের সময় আমাদের ক্ষেত্রে ধরেন যে সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইশারা ইনক্লুডার যেন ঢুকতে না পারে, এইগুলির ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে। প্লাস আপনার ধরেন কোনো রকমের যেন উস্কানিমূলক ইটি যেন বাইরে থেকে যেন না, এইসব ব্যাপারে আলোচনা। অনেক সংকট উৎকণ্ঠার মধ্যেও আলোর রেখা দেখা যাচ্ছে। বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে যুবদল আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন, খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তার সুস্থতার জন্য জনগণ আকুলতা প্রকাশ করেছে। এ সময় অভিযোগ করে বলেন, সঠিক সময়ে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নিলে আজকের এই অবস্থা হতো না। আমরা এমন এক নেত্রী হাসপাতাল থেকে আসলাম, এভার কেয়ার থেকে আসলাম, সেখানে ডাক্তারদের সাথে কথা হলো। আমাদের ডাক্তার জাহিদ ভাই তিনি সাংবাদিকদের সামনে কথা বললেন। মানে অনেক সংকট এবং উদ্বিগ্নতার মধ্যে আজকে যেন কিছুটা হলেও একটু মানে আশ্বাস এবং একটু আলোর রেখা আমরা জানতে পারলাম। সরকার গঠন করলে জনগণকে অন্ধকারে রেখে নয়, বরং
সঙ্গে নিয়ে দেশ পরিচালনার নীতি গ্রহণ করবে জামায়াত। দুপুরে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে মিরপুর কাফরুল অঞ্চলের ঔষধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, কোরআন ও ইনসাফের সমাধানের ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে জামায়াত। সমাজের সকল অংশীজনকে সম্মানিত করা হবে। দুর্নীতিগ্রস্তরা মানসিকভাবে শান্তি পায় না উল্লেখ করে তিনি বলেন, জামায়াত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। এ সময় তিনি ওষুধ ব্যবসার সঙ্গে জড়িতদের মানবিক হবার আহ্বান জানান। জনগণকে অন্ধকারে রেখে আমরা কিছুই করব না। জনগণকে সাথে নিয়ে স্পষ্ট আলো এনে আমরা আল্লাহ তৌফিক দিলে এই সমাজটাকে পরিবর্তন করতে চাই, সাজাতে চাই। তবে আমাদের কথা, পচা সমাজ আর চলবে না, এই সমাজ বদলাতেই হবে। একটা বদল আমরা চাই, একটা পরিবর্তন আমরা চাই। সেই পরিবর্তনটা আল্লাহ যেন কল্যাণের দিকে, শান্তির দিকে, সম্মানের দিকে নিয়ে যান। বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা যেন আমাদের যুব সমাজের প্রত্যাশা পূরণের হাতিয়ারে পরিণত হতে পারি। আর যুব সমাজের জন্য সুসংবাদ তৈরি। ইসলামপন্থীদের সংসদে পাঠালে দেশে অনিয়ম দুর্নীতি থাকবে না বলে মন্তব্য করেছেন চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বরিশাল ৮ দলের বিভাগীয় সমাবেশে একবারের জন্য হলেও ইসলামী দলগুলোকে সংসদে পাঠানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। চাঁদাবাজদের জায়গা বাংলাদেশে আর হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। একটি দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের পায়ের মাটির নিচ সরে গেছে, দেশের মানুষ তাদের অচিরেই উৎখাত করবে। ইসলামী দলগুলোর এই বিভাগীয় সমাবেশে ৮ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। একবার যদি আপনারা আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা উড্ডীন করতে পারেন, এই দেশের ভিতরে আল্লাহর রহমতে আর মায়ের কোল খালি হবে না ইনশাআল্লাহ। আর চাঁদাবাজি থাকবে না, আর গুন্ডা থাকবে না, আর এরকম অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না। বিগত ১.৫ শতক ধরে ভোটাধিকার বঞ্চিতদের আস্থা ফিরিয়ে আনাই আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে নির্বাচন ভবনে সিএসির সাথে সংস্থাটির ৪ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন তিনি। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে মাইকেল মিলার ইসির চলমান প্রস্তুতিকে সন্তোষজনক বলে মত দেন। বলেন, নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে ভোট কেন্দ্রে নেওয়া অন্যতম চ্যালেঞ্জ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশাবাদী ইইউ। বৈঠকে সিএসির পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত সব ধরনের পরিস্থিতির মোকাবেলায় ইসির প্রস্তুতির কথা জানানো হয়। But we see these preparations well in hand. We see that there is a very significant consideration of the logistical challenges, also of potential security challenges. We will continue to support the holding of the first democratic elections that Bangladesh has seen in a very long time. That will be a challenge because people need to understand what they're doing. Logistically, on the day of the election, the day of the referendum itself, people will need to understand what they're doing before they turn up to vote. কোনো ধরনের মাসুল ছাড়াই রয়েছে বন্দর ব্যবহারের সুযোগ। নেই ভ্যাট, ট্যাক্স কিংবা অতিরিক্ত ফি দেওয়ার মতো ঝামেলা। বিনিয়োগ টানতে এমন সব সুযোগ সুবিধা দিচ্ছে আফ্রিকার দেশ জিবুতি, আর যা লুফে নিতে চায় বাংলাদেশের ব্যবসায়ীরা। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই আগ্রহের কথা জানান বিনিয়োগে আগ্রহী ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতা বারভিটার সভাপতি আব্দুল হক বলেন, জিবুতি কতটা বিনিয়োগ বান্ধব সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী ব্যবসায়ীদের নিয়ে জানুয়ারিতে দেশটি ভ্রমণ করতে চান তারা, যেখানে ইতোমধ্যেই বিনিয়োগ করেছে চীন ও ভারত। এ সময় উপস্থিত ছিলেন দেশটির অনাবাসিক রাষ্ট্রদূত ইশে আবদুল্লাহি আসোয়ে। তিনি বলেন, জিবুতি বিনিয়োগের জন্য নিরাপদ দেশ। এখান থেকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার পণ্য রপ্তানির সুযোগ রয়েছে, আর এসব সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করতে চায় দেশটি। আমরা চাচ্ছি আমাদের ফ্যাক্টরিগুলো আফ্রিকাতে যাক, লেদার আফ্রিকাতে যাক। আপনার যে বাংলাদেশে যে লেদারের ক্যাপাসিটি আছে এটা এক্সপ্লোরই করা হয়নি। আমরা এখনও চায়না থেকে ইম্পোর্ট করছি, নট লেদার, অন্যান্য। কিন্তু লেদারেরটা বাংলাদেশ ক্যান বি এ গ্লোবাল লিডার। আমরা কিন্তু আমরা ইম্পোর্ট করেও রপ্তানি করতে পারি। জিবুতি অনেক স্টেবল
ভেরি গুড গভর্নমেন্ট অ্যান্ড তারা কিন্তু অনেক মডার্ন চিন্তা করছে। সেজন্য আমরা এই সুযোগটা নিতে চাই। আমি মনে করি এই ডেলিগেশনে যারা যাবেন তারা বাংলাদেশের জন্য নতুন একটা অপরচুনিটি তৈরি করবেন। কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী 7 ডিসেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এর আগে সোমবার তার বিরুদ্ধে 2 জন সাক্ষ্য দেন। মামলায় ইনুর বিরুদ্ধে 6 জনকে হত্যা সহ মোট 8টি অভিযোগ আনা হয়। এদিকে আশুলিয়ায় 7 জনকে হত্যা ও 6 মরদেহ পোড়ানোর মামলায় আজ জবানবন্দি দিচ্ছেন মামলার 24তম সাক্ষী তদন্ত কর্মকর্তা জানে আলম খান। অন্যদিকে ট্রাইব্যুনাল 1 জুলাই অভ্যুত্থানের সময় রামপুরা কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং 2 জনকে হত্যার ঘটনায় সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলার একটি মাত্র গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি 4 আসামি পলাতক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের 15 সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে পক্ষভুক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ বিএনপি মহাসচিবের পক্ষভুক্ত হওয়ার আবেদন মঞ্জুর করেন। এ বিষয়ে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে গত 13 নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের 15 সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। গত বছরের 17 ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের 15 সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানে গণভোট বিধান ফিরিয়ে এনেছে উচ্চ আদালত। তবে 15 সংশোধনী পুরোটা বাতিল করা হয়নি এই রায়ে। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে 15 সংশোধনী পাশ হয়। এ বিষয়ে পরবর্তী শুনানি বুধবার। অন্তর্বর্তী সরকারের শপথের প্রক্রিয়ার বৈধতা নিয়ে দায়ের করা রিটের ওপর প্রথম দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানি বুধবার। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। এটি মূলত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে গঠিত সরকার হয় এবং সেই সরকারের বৈধতা আদালতের মতামতের উপর নির্ভর করে না। 106 নিলেও কোনো অসুবিধা নাই, 106 না নিলেও কোনো অসুবিধা নেই। 106-এর উপর এই সরকারের বৈধতা নির্ভরশীল নয়। এই সরকারের বৈধতা নির্ভরশীল হলো বাংলাদেশের জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে। 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলন, একটা গণ আন্দোলনের মাধ্যমে একটা ফ্যাসিবাদের পতন হলেও আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক বিধান তখন থেকেই প্রযোজ্য ছিল এবং পরবর্তীতে যে সমস্ত কার্যক্রম হয়েছে সবগুলোই এই সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক নিয়মের মধ্যে হয়েছে। এবং আমি আদালতকে এও বলেছি যে বর্তমান সময়ে আমাদের যে সমস্ত রাষ্ট্রের যে সমস্ত অর্গান কাজ করে পরিচালিত হয়, একটা নিয়মিত সরকার যেভাবে কাজ করে ঠিক সেভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বর মাসের জন্য প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 1215 টাকা থেকে 38 টাকা বাড়িয়ে 1253 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এছাড়া অটোগ্যাসের দাম 55.58 থেকে বাড়িয়ে 57 টাকা 32 পয়সা নির্ধারণ করা হয়েছে, যা সন্ধ্যা থেকে কার্যকর হবে। এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম 26 টাকা কমিয়ে 1215 টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে 1 টাকা 19 পয়সা কমিয়ে 55.58 পয়সা নির্ধারণ করা হয়। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাস ট্রাক সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 15 জন। সকালে 9:30টার দিকে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় আড়িয়াল খাঁ নদের সেতুর ওপর ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙাগামী বাসের সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও 3 জনের। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। চুয়াডাঙ্গায় সোহেল রানা নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে চুয়াডাঙ্গার পৌর এলাকার বেলগাছি গ্রামের একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহেল রানা বেলগাছি গ্রামের
বকরচর পাড়ার বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত কারণ উদ্ঘাটনের তদন্ত করছে পুলিশ। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে উল্লেখযোগ্যভাবে অবদান রেখে চলেছে। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা বলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এ সময় কমিশনপ্রাপ্ত নবীন অফিসারদের দীর্ঘ সময় প্রশিক্ষণ থেকে পাওয়া শৃঙ্খলাবোধ কাজে লাগিয়ে দেশের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে সকাল ৯টার কিছু পরে সেনাপ্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনা সদস্যরা তাকে অভিবাদন জানান। এরপরে খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন ও নবীন অফিসারদের অভিবাদন গ্রহণ করেন তিনি। ৮৯তম BMA দীর্ঘমেয়াদী কোর্সে সর্বমোট ১৮৪ জন অফিসার ক্যাডেট ও ৬০তম BMA স্পেশাল কোর্সের ২০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মাঝে ১৮৩ জন পুরুষ ও ২১ জন নারী কর্মকর্তা রয়েছেন। প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ, আজকের এই দিনটি আমাদের সকলের জন্য আনন্দের দিন। কারণ বিএডএফে দীর্ঘ ৩ বছরের কঠোর পরিশ্রম শেষে আজ তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করতে যাচ্ছ। আমার প্রত্যাশা তোমাদের সাথে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী উত্তরোত্তর উন্নত সমৃদ্ধ হবে, দেশের মানুষের আস্থা অর্জন করবে এবং একবিংশ শতাব্দীর জন্য উপযুক্ত নেতৃত্ব তৈরি হবে ইনশাআল্লাহ। পঞ্চগড়ে সর্দারপাড়া সীমান্তে নতুন বিওপি ক্যাম্পের উদ্বোধন করেছে বিজিবির রংপুর রিজিয়ন। মঙ্গলবার দুপুরে এই ক্যাম্প উদ্বোধন করেন রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ASM নাসের। বর্ণাঢ্য প্যারেডের মাধ্যমে পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করা হয় এই নবনির্মিত ক্যাম্পটি। পরে ক্যাম্প চত্বরে গাছের চারা রোপণ করেন রিজিয়ন ক্যাম্পের কমান্ডার। এ সময় বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ আলী, নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুর রেজা সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটি নীলফামারী 56 বিজিবির ব্যাটালিয়নের অধীনস্থ 19তম বিওপি ক্যাম্প। গুরুত্বপূর্ণ এই সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চোরাচালান, মাদক কারবারি সহ নানা সংকটে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন স্থানীয়রা। এই ক্যাম্পের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ধোঁয়াশা কাটছে না কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুঞ্জন নিয়ে। মঙ্গলবার ইমরান খানের খোঁজ ও নিরাপত্তা বাড়ানোর দাবিতে পিটিআইয়ের ডাকা বিক্ষোভ সমাবেশের আগে 2 শহরে 144 ধারা জারি করেছে প্রশাসন। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার জানান, জননিরাপত্তা বিবেচনায় আগামী 3রা ডিসেম্বর পর্যন্ত এই শহরটিতে এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে এটি অমান্য করে ইসলামাবাদ হাইকোর্ট এলাকায় জড়ো হন পিটিআইয়ের আইন প্রণেতারা। এদিকে পিটিআইয়ের সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এর মধ্যে সামাজিক মাধ্যমগুলো এই নেতার মৃত্যুর খবর প্রচার করলে ক্ষোভ ছড়িয়ে পড়ে তার দলের মধ্যে, নেতাকর্মীদের মধ্যে, এবং পরে কারা কর্তৃপক্ষ ও সরকার ইমরানের জীবিত থাকার তথ্যটি নিশ্চিত করলেও এখনও তার সঙ্গে সাক্ষাতের অনুমতি পায়নি কেউ। ভেনেজুয়েলার নৌযানে দ্বিতীয় দফা হামলার অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তথ্যটি নিশ্চিত করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তবে সবাইকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে, ওয়াশিংটন পোস্টের এমন দাবি উড়িয়ে দিয়েছেন তিনি। এদিকে ভেনেজুয়েলার মাদক চোরাচালান নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াইয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকোতে সামরিক শক্তি বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্র। সোমবার পুয়ের্তো রিকোর পন্স শহরে মেসের ডিডার আন্তর্জাতিক বিমানবন্দরে সামরিক সরঞ্জাম পৌঁছে দিয়েছে মার্কিন মেরিন কর্পসের উড়োজাহাজ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেও নিজ দেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ইউক্রেনের 2টি গুরুত্বপূর্ণ শহরের দখল দাবি করে রুশ প্রেসিডেন্ট পুতিন জানালেন, সামরিক অভিযানের মূল লক্ষ্যের কাছাকাছি মস্কো। যদিও রুশ প্রেসিডেন্টের এই দাবি উড়িয়ে দিয়েছে কিয়েভ। রাশিয়ার একটি সেনা কমান্ড পোস্টে ঝটিকা সফরে ইউক্রেনের 2টি শহর দখলের দাবি করেন পুতিন। এ সময় তিনি ইঙ্গিত দিয়েছেন যে উদ্দেশ্যে ইউক্রেন অভিযান শুরু করেছিল মস্কো, তার খুব কাছাকাছি পৌঁছে গেছে রাশিয়া।
দোনেস্কের এই অংশে ইউক্রেনীয় সেনাদের ঘাঁটি আছে সেটি দখল করতে পোখরোভাস্কের নিয়ন্ত্রণ আনা খুবই জরুরি ছিল রাশিয়ার, কারণ কৌশলগতভাবে সড়ক ও রেলপথের কেন্দ্রে পোখরোভস্ক দিয়েই ইস্পাত ও সামরিক সরঞ্জাম আনা নেওয়া করত কিয়েভ। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট স্বীকার করেছেন মস্কোর আগ্রাসী অবস্থানের কারণে ভূখণ্ড ভাগেই শান্তি আলোচনার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আজ মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। ওষুধ রপ্তানি করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কবিহীন চুক্তিতে পৌঁছেছে যুক্তরাজ্য। চুক্তির আওতায় ন্যাশনাল হেলথ সার্ভিস NHS এর মাধ্যমে ওষুধের জন্য বেশি মূল্য পরিশোধ করবে যুক্তরাজ্য। বিনিময়ে যুক্তরাজ্য থেকে রপ্তানি করা ওষুধের ওপর 3 বছরের জন্য শুল্ক ছাড় দেবে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে 20 বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো NHS এর ওষুধ কেনার খরচ বাড়তে যাচ্ছে। চুক্তিটি এসেছে এমন সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ ব্র্যান্ডেড ওষুধের ওপর শুল্ক 100% পর্যন্ত বাড়ানোর হুমকি দিয়েছিলেন। যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য চীন হুমকি স্বরূপ হলেও জাতীয় স্বার্থ বিবেচনায় বেইজিং এর সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াবে লন্ডন। সোমবার লন্ডনে ব্যবসায়িক নেতাদের সঙ্গে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্টারমার জানান, যুক্তরাজ্যের নিরাপত্তা রক্ষা তার সরকারের প্রধান কর্তব্য। তাই যেসব ক্ষেত্রে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই সেগুলোতে চীনের সঙ্গে বিনিয়োগ বাড়ানোর জন্য ব্রিটিশ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান স্টারমার। বেশ কিছুদিন ধরেই চীনের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনছে যুক্তরাজ্য। এতে করে দেশটির সঙ্গে চলমান বাণিজ্য সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে স্টারমার প্রশাসনকে। এবার সুদানের পশ্চিম করদোফান প্রদেশের বাবা নুসা শহরটির পুরোপুরি দখল নেয়ার দাবি করেছে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় RSF এর পোশাক পরা সশস্ত্র কয়েকজন গুলি ছুড়ছে এবং উল্লাস করছে। সেখানে আরবিতে 22তম SSF পদাতিক ডিভিশন লেখা একটি সাইনবোর্ডও দেখা যায়। এক বিবৃতিতে এই পদাতিক ডিভিশনটি দখলের দাবি করছে RSF। রয়টার্স ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে, তবে এটি কোন সময়ে ধারণ করা তা নিশ্চিত করতে পারেনি। বাবানুসা শহরটির দেশটির তেল উৎপাদনকারী দক্ষিণাঞ্চলের সঙ্গে পরিবহন যোগাযোগের মাধ্যম। এর আগে গত 26 অক্টোবর দারফুরের সবশেষ শহর আল ফাসিরের নিয়ন্ত্রণে নেয় RSF। সে সময় এক সপ্তাহের ব্যবধানে প্রায় 2000 মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করে আন্তর্জাতিক গণমাধ্যম। তুরস্ক সফর শেষে লেবানন বৈরুতে পৌঁছেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ লিও। সেখানে হাজার হাজার ভক্ত অনুরাগীদের ভালোবাসায় সিক্ত তিনি। তাকে স্বাগত জানাতে রাস্তার 2 ধারে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন ক্যাথলিকরা। পোপ লিওর 3 দিনব্যাপী মধ্যপ্রাচ্য সফরের শেষ দিনে লেবাননে আসেন। পোপ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। এ সময় মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান মানবতার এই কাণ্ডারি। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আজারবাইজানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথমবার ইউরোপিয়ান কোনো দলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছেন আফাইদারা। এ নিয়ে আরও জানাতে জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন শরীফ রওশন। ম্যাচের তো আরও 1 ঘন্টা বাকি রয়েছে, দর্শক সমাগম কেমন দেখছেন এবং জানাবেন এই ম্যাচে বাংলাদেশ কি পরিকল্পনা নিয়ে এগোতে পারে বা নামতে পারে বলে জানতে পেরেছেন, জানাবেন। পুতুল, আপনি যদি আমার পেছনে দেখে থাকেন তাহলে দেখবেন অনেক ভিড় দর্শকদের। আসলে সেই দর্শক আসলে বাংলাদেশ আজারবাইজান ম্যাচের দর্শক না, এটা আসলে অফিস ফেরত যারা আছেন তারা কিন্তু এখানে ঢুকছেন। কারণ আমরা জাতীয় স্টেডিয়ামে এর আগে দেখেছি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ, হংকং ম্যাচে বা নেপাল ম্যাচের ক্ষেত্রে পুরুষ দলের ক্ষেত্রে অনেক নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে সকাল থেকে। তবে এইখানে এই ম্যাচে ত্রিদেশীয় সিরিজে যখন আমরা দেখেছি তখন একেবারেই এর উল্টো চিত্র দেখা গেছে।
হয়েছে যে পুরো 4টা গেট ভিআইপি গেট বা 3 নাম্বার 4 নাম্বার যেই গেটগুলো আছে জাতীয় স্টেডিয়ামে প্রবেশের জন্য সেই গেটগুলো কিন্তু উন্মুক্ত করে রাখা হয়েছে। নিরাপত্তা কর্মীও একেবারেই নেই। আমাদের কিছুক্ষণ আগে টুর্নামেন্ট কমিটির সদস্যের সাথে কথা হচ্ছিল তাজাওয়াল, তাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন নারী ফুটবলের ম্যাচের আগে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ম্যাচ, কেন এরকম খামখেয়ালিপনা, তাদের দায়িত্বের জায়গাটা আসলে কতদূর তারা নিশ্চিত করতে পেরেছে। তিনি আসলে অনেকটা আমাদেরকে কথার উত্তর না দিয়ে আসলে পালিয়ে গিয়েছেন বলা যায়। কারণ আমরা দেখেছি যে যেটা বলছিলাম যে পুরুষ ফুটবলের ক্ষেত্রে দর্শকদের ঢোকার জন্য যেমন আহাজারি ছিল, উপচে পড়া ভিড় ছিল, ঠিক নারী ফুটবলের ক্ষেত্রে কিন্তু একেবারে উল্টো হয়েছে। আজকে আমরা কুইকেটের সাথে কথা বলেছি, যারা বাফুফের টিকেটিং পার্টনার, তারা বলছেন এখন পর্যন্ত একেবারেই টিকিট সোল্ড হয়নি বলা যায়। সেক্ষেত্রে তারা এবার সশরীরে টিকিট অনলাইনে টিকিটের পাশাপাশি অফলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা রেখেছে। তবে সেটাও আসলে দর্শকদের একেবারে আগ্রহ নেই, কারণ গতবার মালয়েশিয়ার বিপক্ষে 1-0 গোলে হেরেছে। সেই ম্যাচে দেখেছি সন্ধ্যা 7টার পরেও কিন্তু দর্শকরা অনেক বেশি ভিড় করেছে। তবে সেই ম্যাচের পর তারা কিন্তু এইবার এই আজারবাইজান যেহেতু উয়েফার সদস্য দলের সাথে প্রথমবার খেলার একটা সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল, তবে বাফুফেরও আসলে প্রচারণার অভাব আছে। আর বলছিলেন যে পিটার বাটলার আসলে কোন টেকনিকে খেলাতে যাবে, এবারও বলা হচ্ছে যে হাইলাইন ডিফেন্সে তিনি খেলাতে পারেন। তিনি বারবারই বলছে যে তিনি এই ডিফেন্স লাইনটা আসলে এইভাবে এই টেকনিকে খেলিয়ে বাংলাদেশকে অস্ট্রেলিয়া মিশনের আগে প্রস্তুত করতে চায়। পুতুল। বাংলাদেশ আজারবাইজান ফুটবল ম্যাচের খবর জানাচ্ছিলেন শরীফ রওশন। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।